ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দেভার্স। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। আজ আমরা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি। ভাওয়াল রাজবাড়ির কথা আমরা কম বেশি সকলেই জানি। ভাওয়াল রাজবাড়ির অতীত ইতিহাস সহ সবকিছুই আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তবে ঘুরে আসি ভাওয়াল রাজবাড়ি। আমরা শালনা থেকে স্কুটারে করে জয়দেবপুর এসেছি। জয়দেবপুর থেকে রিক্সা নিয়ে রেল ক্রসিং পার হয়ে চলে এসেছি ভাওয়াল রাজবাড়ি। ভাওয়াল রাজবাড়ি এসে আমরা প্রথমে আপনাদের সাথে ফ্রন্ট সাইড শেয়ার করিনি। আমরা চলে যাচ্ছি ভাওয়াল রাজবাড়ির এই ভবনে, জেলা শিল্পকলা একাডেমি আছে সেখানে। তো জেলা শিল্পকলা একাডেমিতে আমরা আমাদের মেয়েকে নাচে ভর্তি করতে চেয়েছিলাম। এখানে ভর্তি হতে গেলে 6 বছর বয়স হতে হবে। আমার মেয়ের বয়স 3 বছর। তো ওনাদের পারমিশন নিয়ে আমরা একটু ছাদে ঘুরতে এসেছি। ছাদে যাওয়ার আগেই নিচের দিকে দেখলেন এখানে আছে নাট মন্দির আর বিভিন্ন ফার্নিচার ওখানে তৈরি করা হচ্ছে। আমরা ছাদে চলে এসেছি। ছাদে এসে খুব ভালো লাগছে। এই রাজবাড়ি সম্পর্কে অতীত অনেক ধরনের গল্প কথা আসলে প্রচলিত আছে। তার মধ্যে একটি প্রচলিত গল্প কাহিনী হচ্ছে ভাওয়াল রাজের স্ত্রী বিভাবতী দেবী পারিবারিক ডাক্তার আশুতোষ দাশগুপ্তের সাথে প্রেমে আবদ্ধ হয়ে ভাওয়াল রাজাকে বিষ খাইয়ে মেরে ফেলে দিতে চেয়েছিলেন। আসলে এই কাহিনীটি অনেক রসালো এবং কল্পিত কাহিনী। বাস্তব কাহিনী জানতে হলে আমাদের ভিডিওটি দেখুন এবং শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনারা অনেক কিছু জানতে পারবেন। আজ সারাদিন আমরা ভাওয়াল রাজবাড়িতেই থাকবো এবং আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব। দেখুন এই যে এখান থেকে নিচে কিন্তু কারাগার আছে। নিচের দিকে তাকালেই দেখা যাবে কারাগার। আমার মেয়ে প্রচন্ড পরিমাণে খুশি হয়েছে এখানে আসতে পেরে। ওরা খুব আনন্দ করছে। আমরা যেটুকু জানি সেটুকু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। বহুকাল পূর্বে বুড়িগঙ্গা নদীর উত্তর তীর হতে ব্রহ্মপুত্র নদীর অববাহিকা পার হয়ে সুষম পাহাড় পর্যন্ত বিস্তৃত ভূভাগের মধ্যে জয়নশাহী নামে একটি গভীর অরণ্য অঞ্চল ছিল। এর উত্তরাঞ্চলকে তখন বলা হতো মধুপুরের অরণ্য অঞ্চল এবং দক্ষিণ যে অংশ ছিল তাকে বলা হতো ভাওয়ালের অরণ্য অঞ্চল। দ্বাদশ শতাব্দীর পরবর্তীকালে প্রায় 600 বছর পাঠানো মোগলরা এই দেশ শাসন করত। তাদের আমলে এই অরণ্যকের মাঝখানে গড়ে ওঠে এক প্রশাসনিক অঞ্চল যা ভাওয়াল পরগনা নামে পরিচিত। ভাওয়াল পরগনার উত্তরে আটিয়া ও আলেকসিন পরগনা, দক্ষিণে বুড়িগঙ্গা, পূর্বে লক্ষা নদী ও মহেদ্দি পরগনা এবং পশ্চিমে কাশিমপুর ও দুর্গাপুর পরগনা। বর্তমানে যে গাজীপুর, টাঙ্গাইল ও ঢাকা জেলার কিছু অংশ ছিল ভাওয়াল পরগনার অবস্থান। গাজীপুর চৌরাস্তা থেকে যদি কেউ ভাওয়াল রাজবাড়ি আসতে চান তাহলে গাজীপুর চৌরাস্তা হতে ডান দিকে গিয়েছে জয়দেবপুর সদর বরাবর। জয়দেবপুর সদর রেল ক্রসিং পার হয়ে সামান্য সামনে এগিয়ে রানী বিলাসমণি স্কুল, আর সেই স্কুলের ঠিক বিপরীত পাশেই ভাওয়াল রাজবাড়িটি অবস্থিত। ভাওয়াল বাড়ির ছাদে এসে আমাদের যতটা না ভালো লাগছে তার থেকে বেশি আরো জানার ইচ্ছাটা কাজ করছে ভেতরে। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি। 1978 সালে এই রাজবাড়িটিকে জেলা পরিষদ ভবন হিসেবে ঘোষণা দেওয়া হলেও বর্তমানে কিন্তু জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। এক সময়ে বাংলাদেশের মধ্যবিত্ত সমাজে এমন কাউকে খুঁজে পাওয়া যেত না যে নাকি ভাওয়াল সন্ন্যাসীর অলৌকিক কাহিনী শুনে বড় হননি। গল্পটা এমন, ভাওয়ালের মেঝকুমার অসুস্থ হয়ে পড়লে দার্জিলিংয়ে যান সুস্থ হওয়ার জন্য। একদিন
ভাওয়ালের লোকজনেরা জানল সেখানে তিনি মারা যান। সেখানে তাকে যথারীতি দাহ করা হয়েছে। এমনকি তার স্ত্রী এবং অন্যান্যরা তার শেষকৃত্য করার জন্য ঘরে ফিরে এসেছেন। কিন্তু মৃত্যুর 12 বছর পর কুমার সন্ন্যাসীর বেশে ফিরে আসেন। রানী সন্ন্যাসীকে মেঝকুমার হিসেবে মানতে অস্বীকার করেন। মেঝকুমার তার প্রাপ্য জমিদারি ফিরে পেতে মামলা করেন। ভাওয়াল মামলা বাংলাদেশের তথা সারা ভারতব্যাপী চাঞ্চল্য সৃষ্টিকারী 20 শতকের প্রচার মাধ্যমে অন্যতম অলৌকিক ঘটনা বা আলোচিত ঘটনা। আমাদের আজকের ভিডিও এই সন্ন্যাসী রাজার কাহিনী। আমরা মন গড়া প্রচলিত রসালো কোনো কাহিনী না বলে চেষ্টা করব সত্য ইতিহাস তুলে ধরার। এই রাজবাড়ির আয়তায় ভাওয়াল পরগনা প্রায় 579 বর্গমাইল এলাকা জুড়ে ছিল। সেখানে প্রায় 5 লাখ প্রজা বাস করত। বিস্তৃতি, আয় এবং মর্যাদার দিক দিয়ে ভাওয়াল এস্টেট ছিল ঢাকা নবাব এস্টেটের পরেই পূর্ববঙ্গের দ্বিতীয় বৃহত্তম এবং প্রাচীন জমিদারি। 17 শতকের শেষ দিক থেকে এই এস্টেটের উদ্ভব। শ্রদ্ধেয় ব্রাহ্মণ গোত্রভুক্ত এই রাজপরিবার 1878 সালে ব্রিটিশ সরকারের কাছ থেকে রায় ও রাজা খিতাব লাভ করেন। রাজ্যের মূল কেন্দ্র জয়দেবপুর এবং এখানেই রাজবাড়ি অবস্থিত। রাজা রাজেন্দ্র নারায়ণ রায় চৌধুরী 1901 সালের 26 এপ্রিল মৃত্যুবরণ করেন। আমরা বেশ কিছু সময় ছাদে ছিলাম। এই যে দেখুন, জেলা শিল্পকলা একাডেমি গাজীপুর। আপনারা যদি কেউ এই শিল্পকলা একাডেমিতে ভর্তি হতে চান তাহলে চলে আসবেন। আমরা এখন রাজবাড়ির ছাদ থেকে নেমে রাজবাড়ির সামনের দিকে যাব এবং আপনাদের সাথে ভিডিও করে সবটাই শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। জেলা নির্বাচন অফিসের কার্যালয় এটা, গাজীপুর। এই গাছগুলো দেখেন, অনেক দিনের পুরাতন গাছ। আমরা একটু একটু করে রাজবাড়ির সামনের দিকে চলে এসেছি। হিন্দু আইন অনুসারে রাজা রাজেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর মৃত্যুর পর ভাওয়াল রাজ্য এবং এস্টেটের মালিক হন 3 পুত্র। কিন্তু কুমারগণ নাবালক থাকায় তাদের মা রানী বিলাসমণি দেবী ট্রাস্টি হিসেবে এস্টেট পরিচালনার ভার গ্রহণ করেন। আমরা ভাওয়াল রাজবাড়ির সামনে চলে এসেছি। আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি ভাওয়াল রাজবাড়ির ফ্রন্ট সাইডটি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই যে দেখুন, এটা হচ্ছে ভাওয়াল রাজবাড়ির ফ্রন্ট সাইড। জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে এখন এই ভবনটি ব্যবহার করা হচ্ছে। আমরা এখান থেকে একটু সোজা হেঁটে যাব। দেখুন, বহু বছরের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ভাওয়াল রাজবাড়ি। সামনে একজন দাদার সাথে আমাদের পরিচয় হয়েছে। উনি আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন, যেহেতু আমরা ফার্স্ট টাইম এখানে এসেছি, উনি আমাদেরকে বলে দিচ্ছেন যে কোথায় কোথায় গেলে আমরা কি কি দেখতে পারবো। সামনে সোজা গিয়ে বাম হাতে আছে রাজবাড়ি দিঘি এবং ডান হাতে আছে মাধব মন্দির। আর এই যে এখানে ছোট পকেট গেটের মতো আছে, ওখান থেকে প্রশাসনিক বিভিন্ন ভবনের দিকে যাওয়া যাবে। নিচের দিকে নাট মন্দির আছে, কিন্তু আজকে দুঃখের বিষয় আমরা যে সময়টাতে এখানে এসেছি
ওই দিকটা বন্ধ হয়ে গেছে, আমরা যেতে পারবো না। এই দাদা আমাদেরকে বলছেন যে রাজবাড়ির শ্মশান মন্দির পাশেই আছে, কিছু দূর গিয়ে মানে সামনে রাজবাড়ি থেকে বেরিয়ে রিক্সা নিয়ে যেতে হবে। তো আমরা যদি সময় পাই তাহলে ওখানে যাব, আর না হলে অন্য আরেকদিন ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন, এখান থেকে সোজা চলে গেলে বিভিন্ন ধরনের প্রশাসনিক ভবন দেখতে পারবেন। সামনে এদিকে আছে 19 রেস্টুরেন্ট। অনেকক্ষণ থেকেই আমরা আসলে ঘোরাঘুরি করছি, আমাদের খুব ভালো লাগছে। যখন রাজা রাজেন্দ্রনারায়ণ রায় চৌধুরী মৃত্যুবরণ করেন, তারপর যখন দায়িত্ব পান কুমারগণ নাবালক থাকার কারণে যখন সেই দায়িত্ব পালন করেন তাদের মা রানী বিলাসমণি দেবী, তো সেই সময়টা আসলে ভাওয়াল রাজ এস্টেট রানী বিলাসমণি এস্টেট নামে পরিচিতি লাভ করেছিল। তার কিছুদিন পরেই 1907 সালের জানুয়ারি মাসে রানী বিলাসমণি মৃত্যুবরণ করেন। অতঃপর আমাদের গল্পে সেই সন্ন্যাসী রাজা রমেন্দ্র নারায়ণ রায়ও আরো 2 ভাই মিলে এই জমিদারি দেখাশোনা করতেন তার মায়ের মৃত্যুর পর। 3 কুমার সমানভাবে ভাওয়াল এস্টেটের মালিকানা প্রাপ্ত হন। রমেন্দ্র নারায়ণ ছিলেন 3 ভাইয়ের মধ্যে দ্বিতীয়। তিনি প্রজাবৎসল ছিলেন, কিন্তু অধিকাংশ সময় তিনি শিকারে আনন্দে ফুর্তি করে এবং নারীর সঙ্গে কাটাতেন। তার বেশ কয়েকজন রক্ষিতা ছিল বলেও জানা যায়। রাজা রমেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর স্ত্রীর নাম ছিল বিভাবতী দেবী। তিনি ছিলেন অনিন্দ সুন্দরী, কিন্তু মেঝকুমারের সাথে তার সম্পর্ক মোটেও ভালো ছিল না। মেঝকুমারের উদ্দাম জীবনযাপন এবং নারী লিপ্সার কারণে স্ত্রীকে সময় দিতেন খুব কম। এই অবাধ যৌনাচারের কারণে কুমার সিফিলিস রোগে আক্রান্ত হন। 1909 সালে এপ্রিল মাসের শেষ দিকে স্ত্রী বিভাবতী দেবী ও শ্যালক সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও জমিদার মহলের এক বহরবৃত্ত সহ রমেন্দ্র নারায়ণ স্বাস্থ্য উদ্ধারের লক্ষ্যে বায়ু পরিবর্তনে দার্জিলিং যান। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয় এবং যথারীতি দাহ করা হয় বলেও দাবি করা হয়। মেঝকুমারের মৃত্যুতে তার জমিদারের অংশের মালিক হন মেঝরানী বিভাবতী দেবী। তার পক্ষে তার ভাই সত্যেন্দ্রনাথ জমিদারি পরিচালনা করেন। আমরা কিন্তু আপনাদের সাথে এখন শেয়ার করব মাধব মন্দির। চারপাশটা দেখলে আসলে অনেক ভালো লাগছে, এটা বলাই বাহুল্য, কারণ আপনারাই বুঝতে পারছেন, আপনাদেরও নিশ্চয়ই অনেক ভালো লাগছে। এই যে দেখুন, এই সোজা গেলেই কিন্তু আমরা মাধব মন্দির পেয়ে যাব। আর এখানে পাশে যেটা আছে মুক্তিযুদ্ধ কর্নার, তো মুক্তিযুদ্ধ কর্নারটা একসময় মন্দিরের ভোগ প্রসাদ রান্নার কক্ষ হিসেবে ব্যবহার করা হতো। এখান থেকে সোজা গিয়েই মাধব মন্দির, এই যে আমরা যাচ্ছি। আমার মেয়ে আগেই দৌড়ে চলে যাচ্ছে। ভাওয়াল রাজ প্রতিষ্ঠিত শ্রী শ্রী মাধব মন্দির, জয়দেবপুর, গাজীপুর। তো আপনারা যারা আসবেন মন্দির দর্শন করবেন অবশ্যই। এখানে একজন পুরোহিত আছেন, উনি এখনই চলে আসবেন। পুরোহিতের কাছ থেকেও আমরা আসলে অতীত ইতিহাস অনেকটাই জানতে পেরেছি।
আমরা এখান থেকে প্রসাদ নিলাম, প্রণাম করলাম। এই যে আমাদের গল্পের যে মানে মূল নায়ক বা যাকে কেন্দ্র করেই হচ্ছে আজকের কাহিনী, তার ছবি আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর এই যে চারটা দেওয়া আছে সেই চারটা হচ্ছে ভাওয়াল রাজবংশের চার। এই যে হচ্ছে রমেন্দ্র নারায়ণ রায়, ভাওয়াল রাজার মধ্যম কুমার, ভাওয়ালের মধ্যম কুমার। ভাওয়াল রাজা বলতে তো ওনাকেই আসলে বোঝানো হয়। তো আমরা বেশ কিছুক্ষণ মন্দিরে থাকলাম এবং পুরোহিতের সাথে কথা বললাম, অনেক ভালো লাগলো। নেক্সট টাইম আসলে আবারও ঘুরে যাব। পাশেই আছে, একটু হেঁটে সামনের দিকে হাতের বাম সাইডে আছে রাজবাড়ির দিঘি। এই সম্পূর্ণটাই কিন্তু মাধব মন্দির, ওইখান থেকে শেষ পর্যন্ত এটা হচ্ছে মাধব মন্দির। আর মাধব মন্দির শেষ হওয়ার পরেই এই রাস্তা দিয়ে যাব আমরা। আর আপনাদেরকে যেটা বলেছিলাম যে এখানে মুক্তিযুদ্ধ কর্নার হিসেবে যে কক্ষটা আছে, এখানে ভোগ প্রসাদ রান্না করা হয়, মানে হয় না, হতো একসময় রান্না করা হতো, এখন মুক্তিযুদ্ধ কর্নার হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর এই যে আমরা এখন যাচ্ছি রাজবাড়ির দিঘিতে। মন্দিরটা কিন্তু এই পর্যন্ত এসে শেষ হয়েছে। প্রতিদিনই আসলে এখানে অনেক অনেক পর্যটক আসেন রাজবাড়ি দেখতে। আপনাদের যাদের রাজবাড়ি দেখার ইচ্ছা আছে আপনারা আসবেন, দেখবেন। এই রাজবাড়ির দিঘির সিঁড়ি, এখান থেকে আমরা নিচে নেমে যাব। এই দিঘি অনেক বড় ছিল, এখন অনেক ছোট হয়ে গেছে। আমরা এখানেও অনেকক্ষণ ছিলাম। মেঝো কুমারের মৃত্যুতে তার জমিদারের অংশের মালিক যখন মেঝোরানী বিভাবতী দেবী হন, তার পক্ষে তার ভাই মানে বিভাবতী দেবীর ভাই সত্যেন্দ্রনাথ জমিদারি পরিচালনা করেন এবং বিভাবতী দেবী কলিকাতায় বিধবা বেশে জীবনযাপন করতেন। কিন্তু চাঞ্চল্যকর ঘটনার সূত্রপাত হয় তখন, যখন প্রায় 12 বছর পর 1920 সালে রাজা রমেন্দ্র নারায়ণ সন্ন্যাসী বেশে ঢাকায় পুনঃ আবির্ভূত হন। অনেকে তাকে শনাক্ত করলেও রাজা নিজের থেকে আপন পরিচয় দেননি। তিনি একথাও বলেননি তিনি ভাওয়াল রাজ্যের 3 অংশীদারের একজন। যারা ওনাকে চিনতে পেরেছিলেন তারা 1922 সালে তাকে ভাওয়ালে নিয়ে আসেন। তখনই তিনি আত্মপরিচয় প্রকাশ করেন। পরিবারের একজন সদস্য হিসেবে তিনি রাজবাড়ির প্রতিটি জিনিসের সাথে কতটা পরিচিত এটা প্রমাণের জন্য বেশ কিছু প্রমাণ প্রদর্শন করেন। শেষ পর্যন্ত সন্ন্যাসী বিস্তারিত তথ্য প্রকাশ করে বলেন যে তিনি ভাওয়াল রাজ্যের 1/3 মালিক। কিন্তু তার পরিবার সঙ্গে সঙ্গে এ দাবি নাকচ করে দেন এবং সন্ন্যাসী বেশী রমেন্দ্রকে একজন বিপজ্জনক মিথ্যা দাবিদার হিসেবে গণ্য করেন। রাজপরিবার এই ভণ্ড নাগা সন্ন্যাসীর থেকে তাদের রক্ষা করার জন্য সরকারের নিকট অনুরোধ জানায়। রমেন্দ্রর কলকাতা নিবাসী স্ত্রী সন্ন্যাসীকে স্বামী হিসেবে মেনে নিতে বারবার অস্বীকৃতি জানান। এরপর আপোষে সমস্যার সমাধানের সকল প্রয়াস ব্যর্থ হলে 1930 সালে এপ্রিলের 24 তারিখে ভাওয়াল সন্ন্যাসীর আইনজীবীরা বিভাবতী দেবী ও অন্যান্য মালিকদের বিরুদ্ধে ভাওয়াল রাজবাড়ির সম্পত্তির অধিকার চেয়ে মামলা করেন। বন্ধুরা, আমরা এখন আপনাদের সাথে একটা গাছ মানে একটা বৃক্ষ শেয়ার করছি। দেখুন, এই বৃক্ষটি একটু অদ্ভুত প্রকৃতির। এই বৃক্ষের নাম হচ্ছে পদ্মনাগ বৃক্ষ। পদ্মনাগ বৃক্ষের যে ফল আছে, এই ফলটা হাতিকে খাওয়ানো হতো ওই সময়ে।
হাতির যদি অসুখ করতো তাহলে এই ফল খাওয়ালে হাতি সুস্থ হয়ে যেত, এরকমই কথা জানতে পেরেছি আমরা। কতটুকু সত্য এটা আমরা আসলে বলতে পারবো না, তবে যেটা জেনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। গাছটা কিন্তু আসলে অনেক অদ্ভুত এবং পাতা ফল সবই অদ্ভুত। ফুলগুলো একেবারে পদ্ম ফুলের মতো দেখতে। আর এই ফলগুলো বেলের মতো দেখতে। ফলগুলো যখন পেকে নিচে পড়ে যায় তখন কিন্তু খুবই খারাপ দেখা যায়। সেটা আপনারা এখানে আসলে দেখতে পারবেন এবং আমার ভিডিওর মধ্যেও আমি ধারণ করেছি, আপনারা দেখতে পারবেন। সম্পত্তির অধিকার চেয়ে যখন মামলা করেন, পান্নালাল বসুর কোর্টে তার মামলার পরিচালনার জন্য ব্যারিস্টার পিসি চ্যাটার্জিকে নিয়োগ করা হয়। কোর্টে সাক্ষ্য প্রমাণ দেওয়ার জন্য বহু সংখ্যক দেশীয় ইউরোপীয় ব্যক্তিকে তালিকাবদ্ধ করা হয়। প্রত্যেকে নিজ নিজ সাক্ষী শনাক্ত করেন যে সন্ন্যাসী আসলেই রমেন্দ্র নারায়ণ। কোর্টে রমেন্দ্র নারায়ণ দাবি করেন যে তিনি তার শ্যালক সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ষড়যন্ত্রের শিকার। সত্যেন্দ্রনাথ এক ব্রেকার স্নাতক ওই সময়ের। সে তার সন্তানহীনা বোনের সমর্থনে রামেন্দ্রের জমিদারি নিয়ন্ত্রণের পরিকল্পনা করেন। রাজা আরও দাবি করেন সত্যেন্দ্রনাথের ষড়যন্ত্রের পরিকল্পনায় সহযোগী ছিলেন পারিবারিক ডাক্তার আশুতোষ দাশগুপ্ত। রাজা রমেন্দ্র নারায়ণ ছিলেন সিফিলিসের রোগী। রোগ মুক্তির কথা বলে তারা তাকে ষড়যন্ত্রমূলকভাবে দার্জিলিংয়ে নিয়ে যায়। রাজা জানালেন ওরা তাকে বিষ খাইয়ে মেরে ফেলতে চেয়েছিলেন এবং রাতের অন্ধকারে তাকে দ্রুত দাহ করতে চেয়েছিলেন। কিন্তু এরই মধ্যে ওই এলাকায় শিলাঝড় শুরু হয়ে যায়। যে ভাড়া করা ডোম রাজাকে পোড়াতে নিয়ে গিয়েছিল তারা রাজাকে ফেলে রেখে চলে যায়। ওই সময় একদল নাগা সন্ন্যাসী শ্মশানের পাশ দিয়ে যাচ্ছিল। তারা রাজাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। সন্ন্যাসীরা তাদের ডেরায় রাজাকে বহন করে নিয়ে যায় এবং তাদের সেবা শুশ্রূষায় রাজা আরোগ্য লাভ করে। উভয় পক্ষ থেকে কয়েকজন সাক্ষী হাজির করা হয়। তাদের অনেকের সাক্ষ্য ছিল পরস্পর বিরোধী। বিবাদী পক্ষ কুমারীর বোন জ্যোতির্ময় দেবীকে জেরা করা হয়। তিনি সন্ন্যাসীর পক্ষে ছিলেন। তিনি দাবি করেন সন্ন্যাসী কুমার। তিনি আরো দাবি করেন সন্ন্যাসীর চেহারায় রাজবংশের ছাপ আছে এবং সন্ন্যাসী বাংলা বলতে পারেন। বাদীপক্ষ কুমারের স্ত্রী বিভাবতী দেবীকে জিজ্ঞাসাবাদ করেন। কুমারের স্ত্রী বিভাবতী দেবী বলেন কুমারের চেহারার সঙ্গে সন্ন্যাসীর কোনো মিল নেই। রমেন্দ্র নারায়ণের অনুকূলে আদালতে বেশ কিছু আলামত পেশ করা হয়। তার মধ্যে ছিল নানান ধরনের ছবি, শারীরিক চিহ্ন, চিত্র, পরিচিতদের চিঠিপত্র, বিবৃতি ইত্যাদি। এসব সাক্ষ্যের সবগুলোই প্রমাণ করে যে সন্ন্যাসী প্রকৃতপক্ষে রমেন্দ্র নারায়ণ রায়। কিন্তু তার স্ত্রী বিভাবতী ওই রায় না মেনে উচ্চ আদালতে আপিল করেন। কলকাতা হাইকোর্ট জেলা জজের রায় বহাল রাখে, তবে বিভাবতী দেবী হাল ছাড়তে রাজি হননি। বাদী প্রিভি কাউন্সিলে মামলা স্থানান্তরের জন্য আবেদন করেন। লন্ডনের প্রিভি আপিল শুনতে রাজি হন। লর্ড ঢাঙ্কিটন, লর্ড হাবার্ডু পার্কস, স্যার চেতুর মাধবন আপিলের বিচার করেন। 28 দিন ধরে শুনানি চলে। 1946 সালের জুলাই 30 তারিখে বিচারকরা দাবিদারের পক্ষে রায় দেন এবং আপিল নাকচ করে দেন। কলকাতায় টেলিগ্রাম মারফত মামলার রায় জানানো হয়। এত কিছুর পরেও রামেন্দ্র নারায়ণ রায় তার প্রাপ্য জমিদারি ভোগ করতে পারেননি, কারণ চূড়ান্ত রায় শোনার একদিন পর তিনি কলিকাতায় হৃদরোগে আক্রান্ত হন। এর 2 দিন পর মৃত্যুবরণ করেন।
ভাওয়াল সন্ন্যাসী মামলাটি ওই সময় এতটাই উত্তেজনাপূর্ণ ছিল যে মামলা যতই গড়াতে থাকলো ততই দেশের পত্রপত্রিকায় মন গড়া মন্তব্য ও রসালো কাহিনী প্রকাশ পেতে থাকে। ঘটনাটি সারা ভারতবর্ষে বিভিন্ন ভাষায় সাহিত্য, নাটক এবং সিনেমারও বিষয়বস্তু হয়। যেমন রাজা সন্ন্যাসী, ভাওয়াল সন্ন্যাসী, সন্ন্যাসী রাজা, এক যে ছিল রাজা প্রভৃত সিনেমা নির্মিত হয় ওই সময়। অধিকাংশ মানুষ রমেন্দ্র নারায়ণের স্ত্রী বিভাবতী দেবী এবং পারিবারিক চিকিৎসক আশুতোষ দাশগুপ্তের গোপন প্রেমের কথাই জেনে এসেছেন এবং তারা ষড়যন্ত্র করে রাজাকে মেরে ফেলতে চেয়েছিল এটাই জেনে এসেছেন। এমন প্রচলিত ধারণায় বিশ্বাস করেন, কিন্তু বাস্তবে দেখা যায় রানী কুমারের কথিত মৃত্যুর পর কলকাতায় বিধবা হিসেবে সারা জীবন যাপন করেন এবং ডাক্তার আশুতোষ থাকেন ঢাকায়। আসলে সত্যিকার অর্থে কুমারের অন্তর্ধামে লাভ হয়েছিল রানীর ভাই সত্যেন্দ্রনাথের। সে জমিদারি চালানোর কৃতিত্ব লাভ করেছিল। কুমার রামেন্দ্র নারায়ণ নিজে কোর্টে অভিযোগ করেন তিনি তার শ্যালক সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ষড়যন্ত্রের শিকার। মূল পরিকল্পনাকারী সত্যেন্দ্রনাথ অতি লোভে ডাক্তার আশুতোষকে নিয়ে ষড়যন্ত্রের ছক কষে। বিভাবতী দেবী হয়ে যান ভাইয়ের অর্থলিপ্সার শিকার। ভাওয়াল সন্ন্যাসী মামলার পরে জমিদারের উত্তরাধিকারের বিষয়টি শেষ পর্যন্ত জটিল হয়ে পড়ে। ফলে এর ব্যবস্থাপনা 1950 সালে জমিদারি প্রথা বাতিল না হওয়া পর্যন্ত কোর্ট অফ অর্ডারের অধীনেই থেকে যায়। যেহেতু উত্তরাধিকারী নিয়ে বহু জটিলতা ছিল এবং জমিদারি সংক্রান্ত বহু মামলা অমীমাংসিত ছিল, সে কারণে জমিদারি প্রথা বিলুপ্ত ঘোষণার পরেও এ বিষয় সম্পত্তি বা দায় দায়িত্ব যথাযথভাবে বন্টন করা সম্ভব হয়নি। ফলে পাকিস্তানি আমলেও জমিদারিটি কোর্ট অফ অর্ডারের অধীনেই থাকে। বর্তমানে ভাওয়াল এস্টেটের কর্মকাণ্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি সংস্কার বোর্ড পরিচালনা করেন। এভাবেই কৃষ্ণনারায়ণের মাধ্যমে প্রতিষ্ঠিত ভাওয়াল জমিদারি 1950 সালে 246 বছর পর সমাপ্তি ঘটে। বংশের শেষ জমিদার রমেন্দ্র নারায়ণ রায়ের রূপকথার কাব্য যেন মানুষের জীবনের আনন্দ, বেদনা, কষ্ট, সংগ্রাম আর হতাশার এক নিপুণ চিত্রকল্প। মানুষের জীবনের কিছু কিছু গল্প কাহিনী নাটক, সিনেমাকেও হার মানায়। রাজা রমেন্দ্র নারায়ণ অর্থাৎ ভাওয়াল রাজা অর্থাৎ সন্ন্যাসী রাজার জীবন কাহিনীটি নাটক এবং সিনেমাকেও হার মানিয়েছে। আর এই কাহিনী যুগ যুগ মানুষের জীবনে, মানুষের মনে গেঁথে রবে। আজকে এ পর্যন্তই আমরা আমাদের ভিডিওটিকে শেষ করছি। আগামীতে দেখা হবে আরো নতুন নতুন ভিডিও নিয়ে, নতুন নতুন স্থানে। কেমন লাগলো আমাদের ভিডিও আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালো লাগা আমাদের অনুপ্রেরণা। আবারও দেখা হবে দেভার্সের এই চ্যানেলে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ সকলকে। দেখা হবে আবারও।